গল্পের শুরুতে আমরা ড্যানবি নামের একটি মেয়েকে দেখি যে বেশ বিষণ্ণ দেখাচ্ছিল। সে প্রার্থনা করতে শুরু করে, আমি এখান থেকে অদৃশ্য হয়ে যেতে চাই কি। তারপর তার চোখ বৃষ্টির জলে ভরা একটি পুকুরের উপর পড়ে। ড্যানবি কাছে গিয়ে দেখতে পায় কিছু লোক জলে অদ্ভুত পোশাক পরে আছে। তারা সবাই বৃষ্টির জন্য প্রার্থনা করছে। তারা বলল গত ৩ বছর ধরে বৃষ্টি হয়নি এবং খরার কারণে মানুষ মারা যাচ্ছে। হঠাৎ ড্যানবি জলে ঝাঁপিয়ে পড়ে এবং যেখানে তারা প্রার্থনা করছিল সেখানেই পড়ে যায়। ড্যানবি তাদের সবাইকে দেখে অবাক হয়ে যায়। সে তাদের জিজ্ঞাসা করে যে তারা কি রাজারানীদের নিয়ে একটি সিরিয়ালের শুটিং করছে। কিন্তু সেখানে উপস্থিত রাজা তার কাজগুলো খুব অদ্ভুত বলে মনে করেন। তিনি একটু ভীত হয়ে পড়েন এবং রেগে জিজ্ঞাসা করেন যে সে কি ডাইনি। ড্যানবি একটু ভীত হয়ে উত্তর দেন, আমি ডাইনি নই কি, আমি দ্বাদশ শ্রেণীর ছাত্রী। বছরের পর বছর ধরে ভাষা নাটকীয়ভাবে পরিবর্তিত হয়। তার কথা বলার ধরন দেখে লোকেরা মনে করে যে সে কোনো জাদুমন্ত্র পাঠ করছে এবং তারা আরও ভয় পেয়ে যায়। ঠিক তখনই কিছু সৈন্য তাকে তরবারি দিয়ে ঘিরে ধরে। যখন ডানবি বুঝতে পারল যে তরবারিগুলো আসল, তখন সে গল্প বানাতে শুরু করল, কারণ সে এই কাজে বিশেষজ্ঞ। সে বলল, আমি জানি আমি কেন এখানে এসেছি। তাই আমি বৃষ্টি আনতে পারি। কে এই কথা শুনে সবাই তার সামনে মাথা নিচু করে ফেল। সে বলল ৫০ বার এই মন্ত্র জপ করলেই যথেষ্ট। আর ৫০ বার তার বাজে কথা বলার পর তারা মাথা তোলার সাথে সাথেই ডানবি অদৃশ্য হয়ে গেল। সে এমন এক জায়গায় দৌড়ে গেল যেখানে সর্বত্র ধর্মীয় পোশাক ঝুলছিল। সে তার পোশাক পরিবর্তন করে সবার সাথে হাঁটতে শুরু করল। সে গিয়ে আরামে বসল। রাজা সেখানে ছিলেন। লোকদের বোঝাতে লাগলেন যে আমাদের অকেজো জিনিসে বিশ্বাস করা বন্ধ করতে হবে। আমরা যদি আমাদের রাজ্যের ভবিষ্যৎ উন্নত করতে চাই, তাহলে আমাদের বিজ্ঞান এবং গণিত নিয়ে কাজ করতে হবে। তারপর একজন পুরোহিত বললেন যে এই সব বাজে কথা। বিজ্ঞানের সাথে আমরা কখনই প্রকৃতি বুঝতে পারব না। আর বৃষ্টি না হওয়ার একটাই কারণ, ঈশ্বর রাজার উপর রাগ করেন। যদি তিনি বৃষ্টি আনতে চান, তাহলে রাজাকে রানীর সাথে একটি বিশেষ অনুষ্ঠান করতে হবে। ড্যানবি সবার সময় শান্তিতে ঘুমাচ্ছিলেন। তারপর সে বুঝতে পারল যে তার ফোন তার কাছে নেই। তাই সে ফোনটি খুঁজতে বেরিয়ে গেল। কিন্তু রাজার বিশেষ রক্ষী সাইতো তাকে ধরে রাজার কাছে নিয়ে গেল। রাজা আসার সময় সে ভাবতে থাকল, যদি বৃষ্টি হয় আমি বাড়ি ফিরে যেতে পারি কি। কিন্তু তারপর তার মনে পড়ল যে গত ৩ বছর ধরে এখানে বৃষ্টি হয়নি। রাজা বললেন, এই মেয়েটি আমাদের পাগল করার চেষ্টা করছে। তার বেঁচে থাকার কোনো অধিকার নেই কি। এই কথা শুনে ড্যানবি রাজার কাছে তার জীবনের জন্য ভিক্ষা করতে লাগল। সে বলল, আমি কেবল একজন ছাত্রী স্যার, দয়া করে আমাকে যেতে দিন। আমি দুর্ঘটনাক্রমে ভবিষ্যৎ থেকে এখানে এসেছি। আমি জানি না কিভাবে কি। তার মৃত্যুকে তার মুখের দিকে তাকিয়ে থাকতে দেখে ড্যানবিয়ের জীবন তার সামনে ভেসে উঠল। ভাবছিল কিভাবে সে এই পর্যায়ে পৌঁছেছে। ড্যানবি একজন সাধারণ দ্বাদশ শ্রেণীর ছাত্রী ছিল। তার বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষা দেওয়ার মাত্র কয়েক দিন বাকি ছিল। কিন্তু ড্যানবি গণিতে অত্যন্ত দুর্বল ছিল। যখনই সে পূর্ণ মনোযোগের সাথে পড়তে বসত, তখনই সে ঘুমিয়ে পড়ত। তার গণিত শিক্ষক এই নিয়ে খুব চিন্তিত ছিলেন। একদিন গণিত শিক্ষক তাকে ক্লাসে দাঁড় করিয়ে একটি প্রশ্ন সমাধান করতে বললেন। কিন্তু যথারীতি সে সমাধান করতে পারল না। শিক্ষক তাকে সবার সামনে রেগে গিয়ে অপমান করলেন। বাড়ি পৌঁছানোর পর ড্যানবি একজন ভালো ছাত্রীর মতো টিভিতে গান বাজানোর সময় তার ফোনে গেম খেলতে শুরু করে। ঠিক তখনই তার মা এসে পৌঁছান এবং অন্য সবার মায়ের মতো তাকে তিরস্কার করে বলেন, তোমার পড়াশোনা ঠিক তেমন মনে থাকে না যেমন তুমি গান মনে রাখো। তুমি তোমার বাবার পিছনে লেগে আছো। তুমি সম্পূর্ণ ব্যর্থ। ও আরও কিছু তিরস্কার করার পর ড্যানবিয়ের মা টিভি সিরিজ দেখতে স্থির হন। ড্যানবি তার মায়ের টিভি সিরিজ দেখতে পছন্দ করতেন না। তাই সে ঘর থেকে বেরিয়ে তার বন্ধুর সাথে দেখা করতে গেল। কিন্তু ড্যানবিয়ের বন্ধু তাকে বক্তৃতা দিয়ে বলে, এটা তোমার কলেজে ভর্তি হওয়ার শেষ সুযোগ। যদি তুমি এবার ফেল করো তাহলে তোমার ভবিষ্যৎ নষ্ট। পরের দিন সকালে ড্যানবি উঠে তার পরীক্ষার জন্য দৌড়াতে শুরু করে। আজ ছিল। তার মা তাকে উৎসাহিত করে বলেন তার সেরাটা দিতে। তুমি অবশ্যই একটি ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে। ড্যানবি খুব চিন্তিত ছিলেন। তার সবচেয়ে বড় চিন্তা ছিল তার গণিত। পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো পর্যন্ত সে বাসে পড়াশোনা চালিয়ে যায়। বাস থামার সাথে সাথেই বৃষ্টি শুরু হয়ে গেল। তাড়াহুড়ো সে তার শাল আনতে ভুলে গেল
এবং দ্রুত ঘামে ভিজে পরীক্ষা কেন্দ্রের দিকে দৌড়ে গেল। পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর সাথে সাথেই তার হৃদস্পন্দন বেড়ে গেল। এই পরীক্ষার জন্য সে সম্পূর্ণ অপ্রস্তুত ছিল, তাই তার আতঙ্কিত হতে শুরু করে। ব্যর্থতার ভয়ে সে পালিয়ে গেল। ড্যানও বৃষ্টিতে বসে রইল। ঠিক তখনই সে দেখতে পেল যে গর্তটি দিয়ে সে এখানে পৌঁছানোর জন্য লাফিয়ে পড়েছিল। ড্যান ভি তাকে ইতিহাস সম্পর্কে কিছু বলতে শুরু করে রাজার কাছে প্রমাণ করার জন্য যে সে ভবিষ্যতের। কিন্তু দুর্ভাগ্যবশত এটি কাজ করেনি। তারপর একটু চিন্তা করার পর সে বলল, আমি গণিতে খুব ভালো। তারপর রাজা তার তরবারি নামিয়ে বললেন, প্রমাণ করো। রাজা ড্যান ভিকে একটি সমস্যা সমাধানের জন্য দিলেন। ড্যান ভির লেখা ভয়াবহ ছিল, কিন্তু চিত্রটি দেখে রাজা বুঝতে পারলেন যে এটিই সঠিক উত্তর, এবং সমাধানটিও দুর্দান্ত ছিল। রাজা হতবাক হয়ে গেলেন। তিনি বললেন, আমাদের দেশের সবচেয়ে বড় প্রতিভারাও এই সমস্যা সমাধান করতে 3 দিন সময় নেয়। তুমি 1 মিনিটেরও কম সময়ে এটি করে ফেলেছ। এরপর সবাই ড্যান ভিকে এমনভাবে দেখছিল যেন সে একজন প্রতিভাবান মানুষ। ড্যান ভি যখন এলো তখন সে সম্পূর্ণ হেরে গেল। কিন্তু এখন বাকি সবাই দ্বিতীয় শ্রেণীর গণিতে আটকে আছে। রাজা শিখতে অনেক বেশি সময় নিচ্ছিলেন। ড্যান ভি রেগে রাজার কপালে থাপ্পড় মারলেন। এর জন্য সাইতো তৎক্ষণাৎ তার তরবারি তার উপর টেনে নিলেন, কারণ রাজার সম্মতি ছাড়া তাকে স্পর্শ করা গুরুতর অপরাধ ছিল। সে তার কপালে থাপ্পড় মারল, কিন্তু রাজা তাকে অভিশাপ দিলেন। তিনি রানীকেও আসতে দেখলেন। এটা দেখে রাজা সমস্ত গণিতের কাগজপত্র চিবিয়ে ফেললেন এবং এমন আচরণ করতে লাগলেন যেন তিনি সঙ্গীত শিখছেন। একদিন খাওয়ার সময় রাজা লক্ষ্য করলেন ড্যান ভি অনেকক্ষণ ধরে তার দিকে তাকিয়ে আছে। তাই তিনি ড্যান ভিকে খেতে আমন্ত্রণ জানালেন। কিন্তু ড্যান ভি খাবারটি পছন্দ করেননি। রাজা যখন বললেন, এটা ভালো, এতে কি সমস্যা, ড্যান ভি তাকে রান্নাঘরে নিয়ে গেলেন। তার কাছে ইনস্ট্যান্ট নুডলসের প্যাকেট ছিল। রাজা সেগুলো একটু মশলাদার বলে মনে করলেন, কিন্তু স্বাদ অসাধারণ ছিল। ড্যান ভি বললেন, এটা খুব মশলাদার, তাই আমার কিছু জল পান করা উচিত কি। রাজা অস্বীকৃতি জানালেন এবং সমস্ত নুডলস খেয়ে ফেললেন। পরের দিন সবাই রাজার চিৎকার শুনতে পেলেন। ড্যানও দ্রুত রাজার কাছে গেল কি ঘটেছে তা দেখার জন্য। সে দেখতে পেল যে কালো জাদু থেকে বাঁচতে রাজার মুখে কিছু লাগানো হয়েছে। ড্যানও রাজার কানের কাছে তাবিজটি রেখে বলল, মহাশয়, অনেক বেশি মশলাদার নুডলস খাওয়ার কারণে আপনার পেট খারাপ। আপনার পেট এই সবের সাথে অভ্যস্ত নয়। কেউ কালো জাদু ব্যবহার করেনি। মশলার কারণে এটি কেবল একটু পেট খারাপ গি। রাজা জিজ্ঞাসা করলেন, পেট কি? ড্যান রাজাকে শরীরের অঙ্গপ্রত্যঙ্গ সম্পর্কেও বললেন। তিনি ব্যাখ্যা করলেন যে এখানে একটি হৃদয় আছে, এখানে কিডনি আছে, ইত্যাদি। তিনি রাজাকে হৃদস্পন্দন শোনানোর চেষ্টাও করলেন, কিন্তু রাজা বললেন, আমি কিছুই অনুভব করতে পারছি না কি। তাই দানবী রাজাকে বললেন যে যেদিন তুমি প্রেমে পড়বে তোমার হৃদয় একটু দ্রুত স্পন্দিত হবে, এবং তুমি সেদিন সহজেই তা অনুভব করবে। দানবীর রসবোধ ছিল খুব তীব্র, এমনকি তার সময়ের জন্যও। রাজা খুব মুগ্ধ হয়েছিলেন। তিনি তারপর বললেন, এখন থেকে তুমি আমাদের সমস্ত পণ্ডিতদের কেবল গণিত নয়, বিজ্ঞান এবং কৃষিও শেখাবে গি। সেই রাতে রাজা তাকে একটি কমলা খেতে দিলেন। দানবী তাকে ধন্যবাদ জানালেন এবং তাড়াতাড়ি খেয়ে ফেললেন। এতে রাজা রেগে গেলেন। তিনি বললেন, এই ফলটি তোমার 3 দিনের মধ্যে খাওয়া উচিত ছিল। তুমি জানো না যে এটি কতটা মূল্যবান। তুমি জিনিসের প্রতি কৃতজ্ঞ নও কি। দানবী উত্তর দিলেন, এত নাটক করার দরকার নেই। এটি কেবল একটি কমলা ছিল। বট কথা কি? কিছুক্ষণ পর তারা দুজনেই প্রাসাদে একটি বল নিয়ে খেলতে শুরু করলেন। রাজা এত বছর ধরে দূরে ছিলেন না। একসাথে এত সময় কাটানোর ফলে তারা আরও কাছে এসেছিলেন। এমনকি রানীও দানবীর প্রতি ঈর্ষান্বিত হয়ে উঠছিলেন। রাজা যখন তাকে বোঝানোর চেষ্টা করছিলেন তখন দানবীর হাত থেকে বলটি পড়ে গেল। সে অদ্ভুত আচরণ করল এবং প্রলাপে পড়ে গেল। ঘুম থেকে ওঠার সাথে সাথেই সে রাজার কাছে ক্ষমা চাইতে শুরু করল। কিন্তু রাজা বললেন, এমন কিছু ঘটেনি। তোমার সবকিছু ভুলে যাওয়া উচিত কি। এরপর তারা দুজনেই বেড়াতে গেল। তারপর রাজা তাকে বললেন যে যদি সে এই লক্ষ্যে সফল হয় তাহলে সে তাকে তার দরবারে একটি উচ্চ পদে নিযুক্ত করবে। তিনি তাকে পুরস্কার হিসেবে একটি মূল্যবান ঘোড়াও দেবেন। দানবী উত্তর দিলেন, আমি কিছুই চাই না। প্রথম বৃষ্টিপাতের সাথে সাথেই আমি বাড়ি ফিরে যাব কি। রাজা বললেন, ততক্ষণ পর্যন্ত আমাকে রাজা মনে করো না। আমরা দুজনেই সমান।
কিন্তু পরের রাতেই এক ভয়াবহ ঘটনা ঘটে। রাজাকে উপহাস করার জন্য দানভীকে গ্রেপ্তার করা হয়। তারা তাকে দড়ি দিয়ে বেঁধে নির্যাতন করে। সবাই ভেবেছিল দানভী কেবল একটি ছেলে। কিন্তু তারপর রাজা এসে তাকে উদ্ধার করেন। তারা বলেন, এই ছেলেটি একজন প্রতিভাবান। তার বুদ্ধিমত্তা সবার চেয়ে বেশি। কি একজন পুরোহিত তখন বললেন, যদি এটা সত্য হয় তাহলে আমি তাকে ব্যক্তিগতভাবে পরীক্ষা করতে চাই। শোনো ছেলে, তোমার কাছে 2 সপ্তাহ আছে। যদি তুমি 2 সপ্তাহের মধ্যে বৃষ্টি না করো তাহলে আমরা তোমাকে মেরে ফেলব। কিন্তু দানবী হাল ছাড়েনি এবং দিনরাত সবকিছু হিসাব করতে থাকে। কখন বৃষ্টি হবে তা অনুমান করার জন্য সে বাতাসের আর্দ্রতা গণনা করে। সে দেখতে পেল যে আর্দ্রতা কমে গেছে এবং শীঘ্রই বৃষ্টি হবে। আর কয়েকদিন পরে আসলে বৃষ্টি শুরু হয়ে গেল। দানবীর হৃদয় আনন্দে ভরে গেল। দানবী যে খাল দিয়ে এসেছিল তার মতোই একটি খাল দেখতে পেল। সে চাইলে চলে যেতে পারত, কিন্তু এখন রাজার কাজ শেষ না করে সে চলে যেতে চাইছিল না। বৃষ্টির জল পরিমাপ ও সংরক্ষণের জন্য সে একটি উপায় তৈরি করেছিল। তারপর রাজার মনে পড়ল যে দানবী প্রথম বৃষ্টিতেই চলে যাবে। সে দানবীর বাড়িতে দৌড়ে গেল। সেখানে রাজা দানবীকে সেখানে দাঁড়িয়ে কাঁদতে দেখলেন। রাজা তার প্রচেষ্টায় অত্যন্ত আনন্দিত হলেন। তিনি দানবীর হাত তার হৃদয়ে রাখলেন, যা এখন ধড়ফড় করছে, যা স্পষ্টভাবে ইঙ্গিত করছে যে রাজা তার প্রেমে পড়েছেন। অন্যদিকে পুরোহিত সাইতোকে ডেকে কলার মেরে ফেলতে বললেন। সে অবশ্যই ভবিষ্যতের। সাইতো শীঘ্রই রাজা এবং দানবীর কাছে পৌঁছে গেল। সে রাজাকে বলল যে প্রাসাদের কিছু লোক দানবীকে হত্যা করতে চায়। এরপর রাজা তাকে দানবীসহ বনে পাঠিয়ে দিলেন আক্রমণকারীদের হাত থেকে কিছুক্ষণের জন্য লুকিয়ে রাখার জন্য। প্রাসাদে পুরোহিত রাজাকে বোঝানোর চেষ্টা করছিলেন যে ছেলেটি তাকে যা শিখিয়েছিল তা ভুলে যেতে। আমাদের ঐতিহ্য অনুসরণ করা উচিত, ছেলেটির বাজে কথা নয়। কিন্তু রাজা তাকে উপেক্ষা করে দানবীকে খুঁজতে বেরিয়ে পড়লেন। বনে আরও কিছু আক্রমণকারী সাইতো এবং দানবীকে দেখতে পেলেন। সাইতো দ্রুত তার ঘোড়ায় চেপে দানবীকে তাড়িয়ে দিলেন এবং নিজেই তাদের মুখোমুখি হলেন। দানবী দৌড়াতে থাকলেন এবং এমন জায়গায় থামলেন যেখানে তিনি তার এগিয়ে যাওয়ার পথ দেখতে পেলেন না। তারপর তার রাজার কথা মনে পড়ল। রাজা একবার তাকে বলেছিলেন যে সূর্য যে দিকে যেতে হবে সেদিকেই ওঠে। তাই সে সূর্যের আলো অনুসরণ করল। রাজা ইতিমধ্যেই সেখানে তার জন্য অপেক্ষা করছিলেন। সেই রাতে তারা একা বসে তারার দিকে তাকিয়েছিল। দানবী বলল, ভবিষ্যতে আমরা কম তারা দেখতে পাব, কিন্তু রাজা প্রসঙ্গ পরিবর্তন করে বললেন, আমি তোমাকে পছন্দ করতে শুরু করেছি। আমি এমন একটি ভাষা তৈরি করতে চাই যা সবাই সহজেই পড়তে এবং লিখতে পারবে। কি তখন দানবীর কিছু মনে পড়ল। সে তার পকেট থেকে একটি চিরকুট বের করল। ভবিষ্যতে রাজার ছবি কোরিয়ান মুদ্রার নোটে ছাপা হবে। এটি দেখে সে বুঝতে পারল যে রাজা জীবনে বড় কিছু করতে চলেছেন। ঠিক আছে, পরের দিন যখন সে ঘুম থেকে উঠল তখন কিছু লোক দানবীকে কনের মতো সাজিয়ে তুলছিল। তার কোনো ধারণা ছিল না যে তার সাথে কি ঘটতে চলেছে। রাজার মায়ের নির্দেশে এটি ঘটছিল। সে রাজা এবং দানবীকে একসাথে দেখেছিল। এবং রাজা রানীর সাথে আরও বেশ কয়েকজন মহিলাকে প্রাসাদে রাখতে পারতেন। তারপর তাকে বলা হয়েছিল যে সে রাজার সাথে প্রেমের সম্পর্ক স্থাপনের জন্য প্রস্তুত হচ্ছে। এবং এখন সে রাজার প্রথম প্রেমিকা হবে। দানবী এই কথা শুনে ভয়ে সেই পাগলদের কাছ থেকে পালিয়ে গেল। কজন ভৃত্য রাজাকে জানাল যে দানবী পালিয়ে গেছে। রাজা প্রচণ্ড উত্তেজনায় তাকে খুঁজতে লাগলেন। অবশেষে যখন তিনি দানবীকে খুঁজে পেলেন তখন তিনি তার হাত ধরে টেনে তার শোবার ঘরে নিয়ে গেলেন। দানবী নিজেকে রক্ষা করার চেষ্টা করলেন। তুমি বলেছিলে আমরা শুধু বন্ধু থাকব। আমার বয়স মাত্র 19, তাই না? আমাকে জোর করার চেষ্টা করো না। গিয়ে এই কথা শুনে রাজা বললেন, তুমি বড় হয়েছ। তুমি প্রাপ্তবয়স্ক হওয়ার 3 বছর হয়ে গেছে। তুমি আর বাচ্চা নও। আর যাই হোক, আমি তোমাকে জোর করব না। এটা সব আমার মা করছে। এতে আমার কোনো ভূমিকা নেই। কিন্তু আপাতত আমাদের এখানে একসাথে থাকতে হবে। বাকি সবাই ঘরের দিকে নজর রাখছে। গিয়ে পরের দিন সকালে দানবী সঙ্গীতজ্ঞের সাথে কথা বলতে শুরু করলেন। সঙ্গীতজ্ঞ তাকে জিজ্ঞাসা করলেন যে সে কি এখনও ভবিষ্যতে ফিরে যেতে চায়। দানবী কোনো উত্তর দিল না। সে খুব চিন্তিত দেখাচ্ছিল। সেই রাতেই সে তার নতুন দিন এবং মাস গণনার সিস্টেমটি দেখতে পেল, যা সে তৈরি করতে সাহায্য করেছিল। এর সাহায্যে তারা দিন এবং মাস সম্পর্কে সঠিক তথ্য পাবে।
তারপর রাজা দানবীর কাছে এলেন এবং তাকে এমন কিছু দেখাতে নিলেন যা তিনি বেশ কিছুদিন ধরে কাজ করে আসছিলেন। রাজা কিছু নতুন অক্ষর তৈরি করেছিলেন যা সাধারণ মানুষের পক্ষে বোঝা সহজ হবে। তিনি চাননি যে কেবল কয়েকজন অক্ষর শিক্ষিত থাকুক। তিনি সবকিছুর জন্য দানবীকে ধন্যবাদ জানালেন। তুমি না থাকলে আমি কখনই এটা করতে পারতাম না কি। তারা হলের মাঝখানে পৌঁছানোর সাথে সাথেই রাজা দানবীকে একটি চেয়ারে বসিয়ে তার চুলে একটি রাজকীয় পিন রাখলেন। বিশ্বাস ছিল যে রাজা যদি এটি একটি মেয়ের চুলে আটকে দেন তাহলে তার বিয়ে রাজার সাথে হবে। রাজা দানবীকে জিজ্ঞাসা করলেন, তুমি কি সারা জীবন আমার সাথে এখানে থাকবে? দানবী কাঁদতে কাঁদতে উত্তর দিলেন, আমি চাইলেও তা করতে পারব না। আমি নিজেকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে প্রথম বৃষ্টি হলেই আমি বাড়ি চলে যাব। আমার মা আমার জন্য অপেক্ষা করছেন। তিনি কি করবেন? আমাকে ছাড়া তিনি একা থাকবেন। রাজা স্নেহের সাথে বললেন, একবার ফিরে যাও, কিন্তু ফিরে আসার আগে তোমার মাকে বলো। তারপর আমরা এখানে একসাথে থাকব। কিন্তু দানবী আবার তাকে প্রত্যাখ্যান করলেন। রাজা রেগে গেলেন। তিনি ঘোষণা করলেন, এখানে ঠিক আছে। ভবিষ্যৎ আজকের এই রাজ্যের চেয়ে অনেক ভালো হবে। এখানে সবাই নিরক্ষর এবং রোগব্যাধি ব্যাপক। তোমার সেখানে থাকা উচিত কি? এই বলে রাজা হৃদয় ভেঙে পড়া প্রেমিকের মতো চলে গেলেন। দানবী হোলঘরে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে রইল। হঠাৎ কেউ একজন পিছন থেকে দানবীর মাথায় লাঠি দিয়ে আঘাত করল, যার ফলে পুরো ভবনটি আগুনে পুড়ে গেল। রাজা যখন বুঝতে পারলেন যে কিছু একটা ভুল হয়েছে, তখন তিনি দানবীকে বাঁচাতে নিজের জীবনের ঝুঁকি নিয়েছিলেন। পরের দিন সকালে রাজা পুরোহিতের বিরুদ্ধে আগুন লাগানোর এবং দানবীকে আক্রমণ করার অভিযোগ আনেন। কিন্তু পুরোহিত বললেন, না না, আমি কিছুই করিনি। তবে তার হাতে এখনও ধোঁয়া এবং ছাইয়ের চিহ্ন ছিল। এই ইঙ্গিত করে রাজা বললেন, তুমি তো জানোই না কিভাবে কিছু ভুল করতে হয়। কেন তুমি এটা করছিলে? রাজা দানবীকে ডেকে জিজ্ঞাসা করলেন যে তিনি এই লোকটির কণ্ঠস্বর শুনেছেন কিনা। দানবী মাথা নাড়িয়ে বললেন, হ্যাঁ। আসলে দানবীর ব্যাগে একটি বই ছিল। সে তাকে ছুরি থেকে বাঁচিয়েছিল। রাজা রেগে পুরোহিতের কাছে গিয়ে বললেন, তুমি জানো এটা আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ। তুমি কেন এটা করলে? পুরোহিত উত্তর দিলেন, যদি নতুন ভাষা ছড়িয়ে পড়ে তাহলে তরুণরা ভাবতে শুরু করবে। তারা তাদের মস্তিষ্ক ব্যবহার করবে এবং বিশৃঙ্খলা সৃষ্টি হবে। হে রাজা, তোমার পক্ষে শাসন করা কঠিন হবে। আমার মৃত্যুকে ভয় নেই। আমার জীবন রানীর জন্য উৎসর্গীকৃত। এর উত্তরে রাজা বললেন, তুমি যত ইচ্ছা আমাকে থামানোর চেষ্টা করতে পারো। আমি মানুষকে পড়তে এবং লিখতে শেখাব। আমাদের জীবন ছোট। এমন এক পৃথিবীকে আমরা কেন ভয় পাব, যেখানে ভবিষ্যতে আমাদের অস্তিত্বই থাকবে না? কিন্তু প্রিস্ট এতে প্রভাবিত হননি। তিনি হাঁটু গেড়ে বসে বললেন, আপনার যা ইচ্ছা শাস্তি দিন। আচ্ছা। কিছুক্ষণ পর মেঘ কেটে গেল এবং হালকা বৃষ্টি শুরু হল। দানবী প্রাসাদের সকলকে বিদায় জানাল। রাজা জিজ্ঞাসা করলেন, আমি কি তোমাদের সাথে কিছুক্ষণ হাঁটতে পারি? দানবী হ্যাঁ বলল, এবং রাজা তাকে তার ঘোড়ায় চড়িয়ে একটি হ্রদের ধারে নিয়ে গেলেন, যেখানে সে বাড়ি ফিরতে পারে। সে হ্রদে ঝাঁপিয়ে পড়ল এবং নিজেকে ভেসে যেতে দিল। আর কিছুক্ষণ পর সে তার নিজের জগতে ফিরে গেল। সে বুঝতে পারল যে মাত্র কয়েক সেকেন্ড কেটে গেছে। সে এখনও পরীক্ষা দিতে পারবে। তার হাতে সময় ছিল। সে পরীক্ষার হলের দিকে দৌড়ে গেল। শিক্ষক তার জন্য অপেক্ষা করছিলেন। প্রবেশিকা পরীক্ষা সবেমাত্র শুরু হয়েছে। সে তার আসনে বসে পরীক্ষা দিতে শুরু করল। সেদিন যখন সে বাড়িতে ফিরে, সে তার মাকে দেখে তাকে শক্ত করে জড়িয়ে ধরল। দানবী সম্পূর্ণ বদলে গিয়েছিল। আচ্ছা, বেশ কয়েক মাস কেটে গেল, এবং একদিন যখন সে স্কুল ছেড়ে চলে গেল, দানবীও সম্পূর্ণ বদলে গিয়েছিল। আচ্ছা, বেশ কয়েক মাস কেটে গেল, এবং একদিন যখন সে স্কুল থেকে বেরিয়েছিল, আবার বৃষ্টি শুরু হয়েছিল। তারপর কেউ একজন তার মাথার উপর ছাতা ধরেছিল। সে লক্ষ্য করল যে ছাতা ধরে থাকা ব্যক্তিটি হুবহু রাজার মতো দেখাচ্ছে। ছেলেটি বলল, তোমার ছাতা বাসে পড়ে গেছে। সাবধান, ভিজে যাবে। তারা দুজনেই শুধু হেসে একে অপরের দিকে তাকাল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে দেখা হবে।